আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরের রোগ ব্যাধিগুলো যেন মাথা চাড়া দিয়ে ওঠে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট, অ্যাজমা সহ ডায়াবেটিস কিংবা হৃদরোগে আক্রান্তের প্রবণতা, এই যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা খুব একটা শঙ্কিত থাকি না, বিশেষ করে জ্বর কিংবা সর্দি কাশি নিয়ে। কিন্তু তাপমাত্রা কমে গেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কী কারণে দুর্বল হয়ে পড়ে এবং কী কারণে বা এত সহজে এই রোগ ব্যাধিগুলো আমাদের শরীরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এবং কি করে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, যিনি চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, প্রো ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলবো শীতকালে নানা ধরনের রোগ ব্যাধিগুলো নিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করছি যে শীতকালে তো প্রত্যেকটি বছর বিভিন্ন ধরনের জটিলতাগুলো বাড়ে, কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে রোগ ব্যাধিগুলো, আপনার কাছে স্যার বিশেষ কী কী ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনার শরণাপন্ন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। শীতের কতগুলো রোগ থাকে আর যেগুলো আমরা বলে থাকি প্রিফিক্সড হবে, এগুলো ধরে নিই আমরা। নাম্বার ওয়ান হচ্ছে একটা আমাদের এই সময় যদি ধরে নিই, প্রথম হচ্ছে শুষ্ক আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, দুটো জিনিস। শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়াতে আমাদের বডিতে কতগুলো চেঞ্জ হয়, সেই চেঞ্জের জন্য এই রোগের ইফেক্টগুলো হয়। আমি যদি এক এক করে ধরে যাই, প্রথম হচ্ছে দেখেন আমাদের গরমের সময় আমাদের চামড়া দিয়ে সবসময় একটা অয়েলি থাকে ভাব থাকে, শীতের সময় কিন্তু অয়েলি ভাবটা থাকে না। তার মানে চামড়া থেকে যে আমাদের বলি সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে কতগুলো সিক্রেশন রিলিজ হয়, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে বাতাস থাকে শুষ্ক, আমাদের চামড়ার মধ্যে আমাদের কি থাকে, এটার ভিতরে কিছু থাকে, আপনার পানি থাকে, এই পানিগুলোকে সে শোষণ করে নিয়ে নেয়, তার মানে স্কিন হয়ে যায় ড্রাই। 2 নম্বর জিনিস। 3 নম্বর যখন হয় কি, বডি তার নিজের কোর টেম্পারেচার বা টেম্পারেচারটাকে মেনটেন করতে চায়। আপনি দেখেন আমরা যখন হাত পা কেটে যাই আমরা কি করি, হাতটা চাপ দিয়ে ধরি যেন ব্লিডিং বন্ধ হয়ে যায়। তো যখন বডির টেম্পারেচারটা, শীতের বাইরের টেম্পারেচারটা যখন কমে যেতে থাকে, বডি কি করে, তখন ভিতরে ব্লাড ভেসেলগুলো পেরিফেরিতে ভ্যাসোকনস্ট্রিকশন হতে থাকে। যত বেশি ভ্যাসোকনস্ট্রিকশন হবে, সে বডির মধ্যে তার নিজের টেম্পারেচারটাকে গেইন করে রাখতে পারবে, বডি সেটা চেষ্টা করে। তাহলে এই জিনিসগুলো যদি করে, তাহলে কি আলটিমেটলি কি হচ্ছে, স্কিন যদি আমরা বলি স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, ক্র্যাকি হয়ে যায়, এবং একটু এই ক্র্যাকি ড্রাই স্কিনে ইচিংটা খুব দেখবেন, শীতে চুলকানিটাও বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। সাথে দেখেন যে বাইরে বিভিন্ন ধুলাবালির পরিমাণটা কিন্তু বেশি না থাকার জন্য বেড়ে যাচ্ছে। তাহলে স্কিন কি হচ্ছে, আমাদের স্কিনে বিভিন্ন প্রদাহজনক রোগগুলো হচ্ছে। আমি সারাদিন গা চুলকাচ্ছি, অথবা আমার অ্যালার্জি অ্যাটোপিটা এই সময় বেড়ে যাচ্ছে, যখনই আমার গাটা চুলকাচ্ছে আমার স্কিন কিন্তু ক্র্যাক হয়ে গেল। ক্র্যাক যখনই হলো, স্কিন কিন্তু একটা ব্যারিয়ার, কার এগেনস্টে ব্যারিয়ার, সে ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে কিন্তু ব্যারিয়ার। যখনই আমার এটা স্কিনটা এক্সপোজ হয়ে গেল, তখন কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু স্কিন দিয়ে কিন্তু ঢুকে গেল, সে কিন্তু ব্লাডের মধ্যে ঢুকে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। তার মানে আমাদের বলি যে শীতকালে আমাদের স্কিনের রোগ তো বেড়ে যায়ই, সাথে সাথে এ কিন্তু একটা রুট অফ এন্ট্রি অফ বিভিন্ন ইনফেকশনের হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা। নাম্বার 2, আপনি দেখেন একই যদি আমাদের রুট অফ এন্ট্রি কোনটা, একটা হচ্ছে নাক। আমাদের দেখেন নাকটা কি থাকে সবসময়, গরমের সময় আমাদের এটা শীতের সময় এই একইভাবে ড্রাই হয়ে যায়, একেবারে ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার জন্য আমাদের যে ভিতরে যে মিউকাস থাকে যেটা বলে, বা সিক্রেশন থাকে যেটা আমরা সর্দি বলে মনে করি অনেক সময়, পানি থাকে, সেটাও ড্রাই হয়ে যায়। যার জন্য যে হয় কি, আপনার মিউকাসটা ভিসিড হয়ে যাওয়ার জন্য ধুলাবালি যখন ঢোকে নাকের মধ্যে স্টিকি হয়ে যায়, এবং নাকের মধ্যে যে পশম থাকে সেটার কাজ, প্লাস ভিতরে সিলিয়া থাকে কতগুলো, মুভমেন্ট করে বাইরে থেকে বের করে দেয়। এই জিনিসগুলো ভিতরে তখন আর বের করতে পারে না, ভিতরে থেকে যাওয়ার জন্য। তার মানে এইটা প্রোন টু ইনফেকশন হয়ে যায়। প্লাস আগে থেকে যাদের শ্বাসকষ্টজনিত রোগ ছিল, যেমন অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, অথবা ব্রঙ্কিয়েক্টিসিস, অথবা অন্য যে কোনো রোগী থাকুক না কেন, সেগুলো কিন্তু আরো বেড়ে যাচ্ছে আমার। নেক্সট হচ্ছে যে জিনিসগুলোকে এই সময় আপনি দেখবেন যে বিভিন্ন রকম সিজনাল ফ্লু হয়, ভাইরাল ইনফেকশনগুলো হয়। ভাইরাল ইনফেকশন কি হচ্ছে, আমার দেখবেন যে
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে, আমার যদি ধরি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দিয়ে ইনফেকশন হচ্ছে, আমার অ্যাডেনো ভাইরাস হচ্ছে, রাইনো ভাইরাস হচ্ছে, তার মানে এই ভাইরাসগুলো এই সময় খুব কমনলি হয়। তার মানে এই রুটগুলো আর ভিতর দিয়ে ঢুকে গিয়ে এই যে রোগগুলো বললাম সবগুলোকে কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে, সাথে কিন্তু নিউমোনিয়া থেকে শুরু করে সবটা থেকে যাচ্ছে। যদি দেখেন মুখের কথা ধরেন, আর একটা রুট অফ এন্ট্রি হচ্ছে, আমি বলবো মুখ। আমরা কি হচ্ছে এই সময়টা যেই হচ্ছে কি খাবারটা যেহেতু খাই কি আমরা পানি খুব কম খাই, পানি যখন কম খাই বডিতে ব্লাড থেকে শুরু করে সব কিন্তু হেমো কনসেন্ট্রেশন হয়ে যায়, এবং স্কিনের থেকে বললাম, নাকের থেকে বললাম, যাই বলো না কেন প্রোটেকশনের জন্য কিন্তু পানি কিন্তু খুব দরকার। আমরা বারবার ওয়াশরুমে যাবো এই ভয় কিন্তু কেউ পানি খাই না। যদি না খাই তাহলে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে একটা জিনিস, আমার বডির ব্লাড হেমো কনসেন্ট্রেটেড হয়ে যায়, খুব মানে ঘনত্ব বেড়ে যায়। আচ্ছা। আপনি দেখবেন যে এই সময় স্ট্রোকের রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, একদমই স্ট্রোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন? কারণ ব্লাডগুলো ক্লটেড হওয়ার জন্য ব্রেন ব্লাড কম পায়, ইনফেকশন বাড়ে, এবং এই শীতের সময় বিশেষ করে ইনফেকশন জনিত স্ট্রোকের সংখ্যা অনেক বেড়ে যায়। নাম্বার আর 2 নম্বর হচ্ছে আমাদের আমরা হাঁটু থাকে, হাঁটাচলা করি, জয়েন্টের ভিতরে ফ্লুইড থাকে, প্লাস আপনি দেখবেন শীতের ঘুম থেকে ওঠার পরে শরীরের মাংসের মধ্যে একটা স্টিভ হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। কারণ কি ওই হাড্ডি মাংসের মধ্যে ব্লাড সাপ্লাই তখন কমে যায়, কমে যাওয়ার জন্য পেইনটা বাড়ে, প্লাস সাইনোভিয়াল ফ্লুইডের ঘনত্ব বেড়ে যায়, যাওয়ার জন্য দেখবেন যে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাজা ব্যথা, যাই বলি না কেন, এই যে মা খালা দাদিদের বা অন্যদের অল্প বয়স্ক যে থাকে জয়েন্টের পেইনগুলো কিন্তু শীতের সময় কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আপনি দেখেন শীতের সময় কি হচ্ছে, আপনি হাঁটাচলা ভয়ে আপনি বের হচ্ছেন না, অন্য সময় আপনি পার্কে চলে যাচ্ছেন, ডায়াবেটিসটা কিন্তু আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। সাথে কি যোগ হলো, এই সে ডিসেম্বর আর জানুয়ারি মাসের বিয়ের প্রোগ্রাম, কারো 2-3 করে বিয়ে লেগেই থাকছে প্রোগ্রাম, আপনি যাচ্ছেন এবং এই খাচ্ছেন, তার মানে শীতের পিঠের সাথে আসছে, সাথে আবার হাঁসের মাংসটাও যোগ হচ্ছে। তার মানে এগুলো হওয়ার জন্য স্ট্রোক, হৃদরোগ, যাই বলি না কেন সবকিছু বেড়ে যাচ্ছে। সাথে তো একটা এক্সট্রা রোগ রয়েই গেল, সেটা হচ্ছে ডায়রিয়া। তার মানে এই খাবারগুলোর জন্য ডায়রিয়া হতে পারে। তবে সুখবর হচ্ছে বা দুঃখবর যাই বলি না কেন, শীতের সময় ম্যাক্সিমাম যে ডায়রিয়া জনিত রোগটা হয় সেটা আমরা বলি ভাইরাস জনিত ডায়রিয়া, যেমন সাধারণত রোটা ভাইরাস থেকে হতে পারে। এইসব ভাইরাসগুলো যে ডায়রিয়া হয় মেজরিটি ক্ষেত্রে হচ্ছে সেলফ লিমিটিং। আর একটা প্রবলেম ক্রিয়েট হয়, আমরা বাংলাদেশিরা কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাই, যে একটু নাকে সর্দি হলো, কাশি হলো, এজিথ্রোমাইসিন আমি বলি যে একটা মুড়ি মুরগির মতো, যে আমাদের কাছে যখন পেশেন্ট আসেন এজিথ্রোমাইসিন খেয়ে আসেন না, এই সংখ্যাটা খুবই কম। তবে এজিথ্রোমাইসিন ইটসেলফ বা কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কিন্তু আবার ডায়রিয়া হতে পারে, যেটা বলে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। তাহলে সেটা নিয়েও কিন্তু আমাদের কাছে আসছে। তার মানে শীতের সময় এ লট অফ ট্রাভেলস যেটা উই হ্যাভ টু ফেস, আমাদেরকে ফেস করতে হয়, যেটা সতর্ক হলেই, একটু ডিসিপ্লিন মেনটেন করলেই এগুলো অ্যাভয়েড করা খুব সহজ। মানে এই রোগগুলোকে দমিয়ে রাখা যায় যদি খুবই কন্ট্রোল করা সহজ। স্যার একটা বিষয় এক্ষেত্রে চলেই আসে যে শীতকালে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা তো প্রত্যেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, এবং তাদের বডি ইমিউনিটি কম, কিন্তু শীতকালে ইমিউনিটির মাত্রা বা রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রাটা আরও খানিকটা কমে যায়, এবং ডায়াবেটিস সবসময় অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে। মানে এটার পেছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? আমি আপনাকে বললাম যে অলরেডি হাঁটাটা কমে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 কমে যাচ্ছে আপনার যেটা খাওয়াটা বেড়ে যাচ্ছে, বিয়ে বা অন্য প্রোগ্রামের জন্য খাওয়াটা বেড়ে যাচ্ছে যেই জন্য। আর অন্য রোগগুলো বললাম যে হিমো কনসেন্ট্রেশন বললাম, সাথে ইমিউনিটির ব্যাপার একটা থেকেই যায়। আমরা জানি রোগ প্রতিরোধ খাওয়ার জন্য ভিটামিন ডি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আপনি ভিটামিন ডিটা মানে আমরা যে সূর্যের আলোর যে এক্সপোজারে যাব, এই তো মাঝখানে আজকে তো সূর্য দেখা যাচ্ছে, মাঝখানে কয়েকদিন তো সূর্যের মুখই দেখা যায়নি। তো সেক্ষেত্রে আপনি যে সূর্যের আলোর মাধ্যমে আসবেন, ভিটামিন ডিটা তৈরি হবে, এই সময় কিন্তু ভিটামিন ডির পরিমাণটা একেবারে ফল করে যায়। বাংলাদেশিদের ভিটামিন ডি এমনিই কম লেভেল, এবং এই সময় আরও ফল করে থাকার জন্য ইমিউনিটিটা অনেক বেশি সাপ্রেস হয়ে যায়, এটা একটা কারণ। আর যে কোনো ভাইরাল ইনফেকশন বডির ইমিউনিটিকে অনেক বেশি কমিয়ে দেয়, এবং এই ভাইরাল ইনফেকশনের পরে যে কোনো সেকেন্ডারি ইনফেকশনগুলো হতেই পারে। আর নেক্সট তো আমি বললাম যে খাওয়াটা এখানে সময় অপ্রতুল এবং মানে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এই সময় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার জন্য বডির এই যে রোগগুলো, প্রত্যেকটা রোগ এক্সাজারেটেড হয়ে যাচ্ছে আপনার। এবং স্যার যারা দীর্ঘদিন ধরে অ্যাজমায় আক্রান্ত, শ্বাসকষ্টে ভুগছে বা শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জটিলতাগুলো আমরা দেখি শীতকালে এলেই বেড়ে যায়, এই জন্য বেড়ে যাচ্ছে। প্লাস নট অনলি দিস, আপনি দেখবেন সবসময় কিন্তু জানলা খোলা থাকে। আমরা কোভিডের সময় কি বলতাম, জানলা খোলা রাখবেন, বদ্ধ রুমে থাকবেন না। আর এই বিয়ে অনুষ্ঠান বা শীতের সময় ঠান্ডা বাতাস ঢুকছে, আমরা জানলা দরজা সব বন্ধ করে গেট টুগেদারিং করতে থাকি। সব বাসায় দেখবেন যে গেট টুগেদার হচ্ছে। তার মানে একজনের যদি ভাইরাল ইনফেকশন হয়, ওই ঘরে অনুষ্ঠানে কিন্তু সবাই কিন্তু ইনফেক্টেড হয়ে যাচ্ছে, প্রত্যেকে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। নিশ্চয়ই স্যার, এই কারণে হয়তো বা বাসার প্রত্যেকটি সদস্য কোনো না কোনো ভাবে সর্দি, কাশি, ঠান্ডা এই ধরনের জটিলতাগুলোতে ভুগছে। এই জায়গাটাতে অবশ্যই সচেতন হবে প্রত্যেকটি দর্শক। আপনি খুব চমৎকারভাবে বলেছেন। স্যার একটু শ্বাসকষ্টে আসতে চাই, যেহেতু এত বেশি রোগ, মানে এত
এত বেশি ভাবে ভুগছে সাধারণ মানুষেরা, মানে একজন মানুষের শ্বাসকষ্ট হয়েছে নাকি নিউমোনিয়া হলো নাকি অন্য কোনো জটিলতা, আমি একটু মানে আলাদা আলাদাভাবে জানতে চাইবো যে উপসর্গগুলো কেমন বহিঃপ্রকাশ হতে পারে। জানবো স্যার একজন দর্শক অপেক্ষায়। জি, কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। নাম শামীম, রোগীর নাম শামীম। জি শামীম, আমরা শামীম, শুনছি, একটা কি সমস্যা। সমস্যা বলুন। গত মাসের আপনার 1 তারিখে আমার মেয়ে ডায়রিয়া হয়েছিল, আবার এই মাসে ডায়রিয়া হচ্ছে গতকাল রাত্রে থেকে। এ কারণে কি বলতে পারেন? হ্যাঁ, আমি তো অলরেডি বললাম যে এই শীতের সময় আমাদের ভাইরাল ডায়রিয়াটার পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, সাথে ব্যাকটেরিয়াল ডায়রিয়া থাকতে পারে। যদি ভাইরাল ডায়রিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে একটাই হচ্ছে আপনার চিকিৎসা, আমরা বলবো ওরসালাইন। যদি পাতলা পায়খানা খুব বেশি হয় আমরা এই ক্ষেত্রে বলে থাকি, যেহেতু ভাইরাল ডায়রিয়াগুলো হচ্ছে সিক্রেটরি ডায়রিয়া, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। এক্ষেত্রে আমরা অ্যান্টিসিক্রেটরি ড্রাগ বলি, যেটা রেসিকাটল, বাজারে রেসিকা বা বিভিন্ন নামে পাওয়া যায়, আমরা এটা খেয়ে নিতে পারি 1 করে 3 বার। তবে আমি সতর্ক করব আপনাদেরকে, ডায়রিয়া হলে বাংলাদেশে একটা ড্রাগ খুব কমনলি চলে, যেটা লোপেনামাইড বলি আমরা, বাজারে ইমুটিল নামে সবাই পরিচিত। এই ড্রাগটা একুট ওয়াটারি ডায়রিয়া বা একুট ডায়রিয়া কন্ডিশনে কিন্তু খাওয়াটা কন্ট্রাইন্ডিকেটেড, খাবেন না। এটা খাওয়ার পরে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে। আপনি একটু শুদ্ধভাবে যদি মানে সহজভাবে যদি বলি, আপনার হাতে একটা মশা বসলো, আপনি কি মশাকে ওখানে কামড় দিতে দিবেন, সাপকে কি কামড় দিতে দিবেন, না মশাটাকে আপনি দূর করে দিবেন? যখন ভাইরাল ডায়রিয়া অথবা ব্যাকটেরিয়াল ডায়রিয়া অথবা টক্সিন রিলেটেড ডায়রিয়া, যে কোনো ডায়রিয়া আমার হোক না কেন, সেটা হচ্ছে একটা ফরেন বডি বা ফরেন একটা ইনফেকশনাস এজেন্ট, আমি চাবো বডি তার থেকে বের করে দিতে। আপনি যখন এই লোপেরামাইড খেয়ে বা ইমুটিল খেয়ে পায়খানাটাকে শক্ত করার চেষ্টা করলেন, তখন হয় কি ব্যাকটেরিয়াগুলো অনেক বেশি মাল্টিপ্লিকেশন হয়ে দেখা যায় যে, এবং শুধু নট অনলি দিস, বাউলের মুভমেন্টটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি প্যারালাইটিক আইলিয়াস, এবং এই রোগীগুলো কিন্তু মৃত্যুবরণ করেন। এখন আপনি বললেন যে একটা দ্বিতীয় প্রশ্ন ছিল যে 2 বার আপনার হলো কেন। এখন একটা হতে পারে খাওয়া দাওয়া মানে একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে উল্টাপাল্টা, অথবা একটা হতে পারে পানিজনিত রোগ হতে পারে, অথবা ভাইরাল হতে পারে। তবে খেয়াল করবেন, যদি জ্বর না থাকে, পায়খানার সাথে যদি কোনো রক্ত না যায়, পেটের মধ্যে যদি প্রচণ্ড ক্রাম্পিং কোনো পেইন না থাকে, সেক্ষেত্রে আননেসেসারি অ্যান্টিবায়োটিকটা না খাওয়াটাই ভালো। আমরা আরেকটা জিনিস আমরা খুব মিসইউজ এবং অ্যাবিউজ হয় বাংলাদেশে, আমরা কথায় কথায় পাতলা পায়খানা হলে মেট্রোনিডাজল খাই। দেখা যায় যে ডায়রিয়ার জনিত যে কারণ, যে আমরা যদি পরীক্ষা করে দেখি 100টা যদি কারণ হয়, মেট্রোনিডাজল রেসপন্স করে শুধুমাত্র 1টা বা 2টাতে, তাহলে মেজরিটি ক্ষেত্রে আমাদের মেট্রোনিডাজলের কিন্তু কোনো প্রয়োজন নাই। কখন আমরা খাবো, কখন আমরা মেট্রোনিডাজল আমরা দিই ডায়রিয়ার জনিত রোগগুলোকে? যদি দেখি পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, যে আপনি আপনার নিজের গন্ধই আপনি সহ্য করতে পারছেন না, একটা জিনিস। যদি দেখেন যে পায়খানা খুব বাল্কি হচ্ছে, প্রচুর পরিমাণে ঘনত্ব সহ হচ্ছে, নট ওয়াটারি। নাম্বার 2 হচ্ছে 3 হচ্ছে যে আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়া অবস্থায় বেশ কিছুদিন ধরে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেই অবস্থায় যদি আপনার ডায়রিয়া হয়ে যায়, তখন আমরা বলে দিই যে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ডারি, যেটা ক্লোস্ট্রিডিয়াম ডিফথিলি বা এই ডিলেটেড হতে পারে, সেক্ষেত্রে আমরা মেট্রোনিডাজলকে আমরা এনকারেজ করি। আদারওয়াইজ কিন্তু কথায় কথায় মেট্রোনিডাজল খাবেন না। এখন আমরা ডায়রিয়ার ভেদ যদি মনে করি, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, ব্যাকটেরিয়া ধরে কোনটার জন্য, কোনটাতে টেট্রাসাইক্লিন ভালো কাজ করবে, কোনটাতে এজিথ্রোমাইসিন ভালো কাজ করবে, কোনটাতে সিফ্লোক্সাসিন ভালো কাজ করবে, সেক্ষেত্রে আমরা অ্যাসেস করে রোগীর হিস্ট্রি নিয়ে আমরা প্রেসক্রাইব করি। তো আপনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে দিস ইজ মোস্ট লাইকলি ভাইরাল ডায়রিয়া, নাথিং টু বি ওয়ারি। স্যার, এই যে ভাইরাল ডায়রিয়া কিংবা ব্যাকটেরিয়াল ডায়রিয়া বা যেটাই ডায়রিয়া হোক, আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে অ্যান্টিবায়োটিক কোন ক্ষেত্রে কার্যকর এবং কোন ক্ষেত্রে খেলে সেটা ক্ষতির কারণ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওরসালাইনটা খেতে গিয়ে অনেক বেশি ভুল করে ফেলি। দেখা যায় ওরসালাইন বানানোর সঠিক প্রক্রিয়া জানি না, অথবা বানিয়ে দীর্ঘ সময় রেখে দিচ্ছি এবং একদিন পরে গিয়ে সেটা খাচ্ছি, এটাও কতটুকু ক্ষতির কারণ হতে পারে? না, এটা তো আসলে কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কারণ ওরসালাইনটা তো একটা, আমরা যদি বলি, যদি এই আবিষ্কারটা বাংলাদেশের আবিষ্কার, যদি এটা বাংলাদেশের আবিষ্কার না হয়, যদি এটা আমেরিকার আবিষ্কার হতো, আমি মনে করি এটা নোবেল পুরস্কার পেত। কারণ দিস এ লাইফ সেভিং। আপনি দেখেন, ওই যে সেই কথা, 1 চিমটি গুড় আর 1 চিমটি লবণ আর 1 মুঠো গুড় আর 1 গ্লাস জগ পানি, তার মানে কি এটা প্রত্যেকটা দেখেন সাইন্টিফিক। তার মানে আমরা যখন ওরসালাইনটা আমি গুলবো, লেখা আছে কোনটু আমি কতটুকু গ্লাসের মধ্যে গুলবো, কতটুকু পানির মধ্যে গুলবো, যতটুকু আমার দরকার ততটুকুতে গুলবো, এবং সাথে সাথে কিছুর মধ্যে আমি এটা খেয়ে ফেলবো। তা না হলে এটা কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। এটা কারণ কি, এখানে প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে, যেমন সোডিয়ামটা আমার শরীরের জন্য দরকার,
সোডিয়াম অ্যাবজর্পশন করতে গেলে আমাকে গ্লুকোজ লাগবে, সেই গ্লুকোজটা ওখানে দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা ওয়েল ব্যালেন্স, এটা একটা ওষুধ কিন্তু। তার মানে আমরা কিন্তু সাথে সাথে খেয়ে ফেলবো, এটা রেখে দেবো না। রেখে দিলে নট অনলি দিস, আমার তো ইনফেকশন হওয়ার ভয় থাকে, একটা কন্টামিনেশনের ভয় থাকে এটা। একদমই। এবং স্যার ডায়রিয়া হয়েছে দীর্ঘ সময় ধরে বেশ কয়েকবার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাওয়ার যেমন Definitely. ঝুঁকি থাকে, তেমনি হঠাৎ করে স্যার অনেক বড় কোনো জটিলতা যাতে না হয় এড়িয়ে যাওয়ার জন্য কখন হাসপাতালে যেতে হবে, আমরা রোগীদেরকে কিভাবে সচেতন করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। যদি দেখি যে আমার 2-3-4 দিনের মধ্যে বন্ধ হচ্ছে না, নাম্বার হচ্ছে ভমিটিং যদি পারসিস্ট করতে থাকে, যদি দেখি যে ইউরিনের পরিমাণটা কমে যাচ্ছে, তার মানে আমার রেনাল শাটডাউন হতে পারে। যদি দেখি যে আমার আপনার স্কিন টার্গর বলি, যে চামড়াটা একটু কুচকে যাচ্ছে বলে মনে হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি ড্রাই হয়ে যায় থাকে, এবং নট অনলি দিস, আমার ডায়রিয়া হচ্ছে বাট আমি পানি খেতে পারছি না, আচ্ছা, আমি স্যালাইন খেতে পারছি না, তখন স্যালাইন দেওয়াটা, বমি আইভি হয়ে স্যালাইনটা যাচ্ছে। হয়ে যাচ্ছে, এটা আমার জন্য ম্যান্ডেটরি। যদি সাথে দেখি একটু পালসটা কমে যাচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে, যদি দেখি যে ব্লাড প্রেশারটা একটু ধীরে ধীরে ফল করে যাচ্ছে, তখন দেরি নয়, হাসপাতালে গিয়ে কলেরা স্যালাইন শুরু করাটা হচ্ছে ম্যান্ডেটরি। আর আদারওয়াইজ ডায়রিয়াল ডিজিজ আমরা বলি মেজরিটি ক্ষেত্রে হচ্ছে সেলফ লিমিটিং। ওই যে আপনি বললেন যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, রেনাল শাটডাউন অ্যান্ড হচ্ছে হাইপোভলিমিক শক, এই তিনটা জিনিস হচ্ছে কিন্তু মৃত্যুর কারণ। তো আমরা যদি এই অ্যাসেসগুলো করতে পারি, তাহলে আমাদের ডায়রিয়াল ডিজিজ বাসায় বসে ম্যানেজ করা সম্ভব। তার মানে আমরা যদি একটু সহজভাবে বলি, আপনি তো রেনাল শাটডাউনের কথা বলছেন, অনেক রোগীরা হয়তো বুঝে না, মানে এটি থেকে কিডনির একটি বড় জটিলতা হতে Right, পারে, kidney নষ্ট হয়ে হঠাৎ যাবে। করে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তাই তাৎক্ষণিকভাবে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। স্যার, আমরা ছিলাম অ্যাজমাতে, এত বেশি লোক অ্যাজমায় ভুগছে এই জি। সময়টিতে, দেখা যাচ্ছে অ্যাজমার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, এবং পাশাপাশি নিউমোনিয়াও বাড়ছে। আমরা নিউমোনিয়া এবং অ্যাজমাকে কিভাবে পার্থক্য করতে পারি? ধন্যবাদ। নিউমোনিয়াকে আমরা বলি সাধারণত এটা ব্যাকটেরিয়াল, ভরেই আমি ধরবো, এটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হতে পারে। আমি অ্যাটিপিক্যালটা বাদ দিই, নর্মালটাতেই চলে আসি। নিউমোনিয়া এটা একটা ব্যাকটেরিয়াল রোগ। তার মানে এখানে হাই গ্রেড ফিভার থাকবে, জ্বর থাকবে, কাশি থাকবে। নিউমোনিয়াটা লাংসের কোনো একটা অংশ হচ্ছে, যে জায়গাটাতে হবে সেই জায়গাটা প্রচন্ড পেইন থাকতে পারে। আচ্ছা। কাশির সাথে সাথে কফ বের হবে, কফের সাথে রক্ত থাকতে পারে, কফের রংটা হলুদ হতে পারে, এই জিনিসগুলো থাকবে। এখন আর এই রোগীগুলোর আগে থেকে অ্যাজমা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু পেইনটা হবে লোকালাইজড, একটা পার্টিকুলার একটা পয়েন্টে থাকবে। এবং বিশেষ করে যদি বাচ্চারা হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় হার্পিস জোস্টার বা আমরা যেটাকে বলে জট্টসা বলে থাকি, সেটা আমরা ডেভেলপ করতে পারে। আচ্ছা, আচ্ছা। নিউমোনিয়া রোগীরও কখনো কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, যে ব্লাড প্রেশার, আমরা যেটা বলছিলাম যে ডায়রিয়ার ক্ষেত্রে এটা সার্কুলেটরি ফেলিওর নিয়ে আসতে পারে, বিভিন্ন রকম অর্গান ফেলিওর নিয়ে আসতে পারে। তো এইটা আর অ্যাজমা রোগী যে অ্যাজমা, তার তো হাঁচি কাশি একটু আগে থেকেই থাকতে পারে, দে আর মোর প্রন টু অ্যাটোপি আমরা বলি, অ্যালার্জির প্রতি। সে অ্যালার্জিটা খাবারের প্রতিও হতে পারে, কোনো খাবার খেলে তার চুলকানি হতে পারে, তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, তার সাইনোসাইটিস থাকতে পারে, নাকের মধ্যে হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া থাকতে পারে, সাথে আপনার অ্যাজমা তো আগে থেকে ছিল, হয়তো এখন আরও বাড়তে পারে। নেক্সট আর একটা জিনিস হয়, ভাইরাল ইনফেকশনের পরে কিন্তু অ্যাজমাটা আরও বেড়ে যায়, আমরা এটা পড়ে যায়। অ্যাজমায় যখন শ্বাসকষ্ট হবে, সেটা হবে বাইলেটারাল সিভিটিক্যাল, আমি দুদিকে আমার প্রবলেম হবে। আচ্ছা, আচ্ছা। আর সেকেন্ডারি ইনফেকশন যদি না হয়, অ্যাজমায় কোনো চেস্ট পেন থাকার কোনো দরকার হচ্ছে না, তার মানে আমার শ্বাসকষ্টটা হবে। এই অ্যাজমাটা তো আসলে আর শুধু তাই নয়, আপনি যদি বাইরে থেকে একটু যদি খেয়াল করেন, একটা চি চি শব্দের মতো একটা শোনা যায় যখন এক্সারেশন হয়, যেটা আমরা বলি হুইজ বলি। আচ্ছা। তো এটা বাইরে থেকে অনেক সময় শোনা যায়। আর নিউমোনিয়ার ক্ষেত্রে যে জিনিসটা থাকবে না, এই জিনিসগুলো খেয়াল করলে অ্যাজমা নিউমোনিয়াটা ডিফারেন্সিয়েট করাটা, অ্যাজমা মানে তো বোঝাই যায়, মানে এক্সাজারেশনটা ডিফারেন্সিয়েট করা খুব একটা কঠিন কিছু নয় আসলে। একদমই স্যার, অ্যাজমা এবং নিউমোনিয়ার যে পার্থক্যটা খুব চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। আমরা আসলে খুব বেশি আনন্দিত যে এত চমৎকারভাবে আপনি দুটো পার্থক্য বলেছেন, কিন্তু আলাদা আলাদা নিশ্চয়ই ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে। ট্রিটমেন্টের ক্ষেত্রে করণীয় কি এবং ট্রিটমেন্ট না করলে কি ধরনের জটিলতা হতে পারে, আমরা প্রত্যেকটি বিষয় জানবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে রয়েছে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে কথা বলছিলাম যে অ্যাজমা এবং নিউমোনিয়াকে আমরা কিভাবে পার্থক্য করতে পারি, এবং খুব চমৎকারভাবে দুটো পার্থক্যকে আপনি স্পষ্ট করেছেন আমাদের মাঝে। স্যার, একটু জানতে চাই যে অ্যাজমা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকে যে দীর্ঘদিন ধরে ইনহেলার ব্যবহার করতে হবে, এবং কারো ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহার করতে হবে। আমরা যতটা স্বাচ্ছন্দ্যে নেবুলাইজার কিংবা অক্সিজেন নিতে চাই, ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছুটা শঙ্কা থাকে বা আতঙ্ক থাকে। আসলে কি আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে।
প্রশ্ন হচ্ছে, এখন একসময় চিকিৎসাটা আমরা বলতাম, হাসতে মজা করে বলতাম, আমার স্যার কি বললো আমি সেটা চিকিৎসা করব। এখন কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু চিকিৎসা বলা হয় সম্পূর্ণ এভিডেন্স বেসড মেডিসিন। সাথে আরেকটা আমরা টার্ম ইউজ করি প্রিসিশন মেডিসিন। এটা আজকের রোটার সাথে সম্পর্ক নয়, এটা নাইবা বলি এভিডেন্স বেসড মেডিসিন বলবো। এভিডেন্স, অ্যাজমার এভিডেন্স কি? অ্যাজমার এভিডেন্স একটাই, সেটা হচ্ছে আমাদের বলবো জিনা গাইডলাইন। আচ্ছা, তাহলে জিনা গাইডলাইনটাকে সারা বিশ্বে ফলো করা হয়, এইটার উপরে বেস করে আমরা অ্যাজমা রোগীর চিকিৎসা করব। আমাদের দেশের রোগীরা যে চিকিৎসাটা নেন সেটা আমরা বলবো যে গাইডলাইন থেকে সম্পূর্ণভাবে দূরে থেকে চিকিৎসাটা নিতে তারা পছন্দ করেন। আমাদের রোগীরা কি পছন্দ করেন? আমাদের রোগীরা পছন্দ করেন যে আমরা ডক্সিবার নামে একটা ওষুধ পাওয়া যায়, আমি নামটা ধরেই বলি, বা ডোকোপা, এটা খেতে পছন্দ করেন। তারা মন্টেলুকাস খেতে পছন্দ করেন, মনাস খাচ্ছেন, তারা একটা অ্যান্টিহিস্টামিনিক খাচ্ছেন, তারা কথায় কথায় সালটুলিন, অ্যাজমাসল এই নাড়াটা নিচ্ছেন। জিনা গাইডলাইন বা স্টাডি কি বলে, যারা এই অ্যাজমাসল বা অথবা আমাদের এই রিলেটেড যে ড্রাগগুলো আমরা নিয়ে, একসময় ভেন্টোলিন ছিল, এই ড্রাগগুলো নিলে মর্টালিটি অনেক বেশি বেড়ে যায়, আচ্ছা আচ্ছা, মৃত্যুর হার বেড়ে যায়। কেন মৃত্যুর হার বেড়ে যায়? এখানে আমাদের মেডিকেল টার্ম আমরা বলি কত রিসেপ্টর রিলেটেড কারণে এটা টার্মটা বেড়ে যায়, সেই জন্য এটাকে সম্পূর্ণভাবে ডিসকারেজ করা হয়। এই ইনহেলারগুলো আমরা তখনই নিতে পারি যেটা অন এন্ড অফ, যখন দরকার হবে অন ডিমান্ড, নট রেগুলার বেসিসে। আমরা কিন্তু রুগীরা রেগুলার বেসিসে ইউজ করতে থাকি, দিস ভেরি ব্যাড থিং। তাহলে কি আমরা ইউজ করি? অ্যাজমা ট্রিটমেন্ট কি? অ্যাজমা ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড ইনহেলার। তাহলে স্টেরয়েড সংযুক্ত যে আমাদের যেটা বলি, সাথে যে আপনার যে কতগুলি ইনহেলার থাকে, আমাদের বলি যে আমরা সহজে বলে থাকি লং অ্যাক্টিং বা বিটা অ্যাগনিস্ট কতগুলো থাকে। তার মানে এই যে ইনহেলারগুলো, সেই ইনহেলারগুলো যে করতে হয়, যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, বেক্সিট্রল নামে পাওয়া যায়, সিম্বায়ন নামে পাওয়া যায়, টিকেম্যাট থেকে শুরু করে আমাদের সালপ্রেক্স, লট অফ ইনহেলার আমাদের অ্যাভেলেবেল এবং ভালোভাবে কাজ করে। তার মানে স্টেরয়েড কন্টেনিং যে ইনহেলারগুলো প্লাস সাথে লং অ্যাক্টিং, সেই ইনহেলারগুলো ইউজ করতে হয়। এটি হচ্ছে একমাত্র মেন চিকিৎসা, সেটা ছোট বাচ্চা হোক সেটা বড় হোক। তাহলে এই ইনহেলারগুলি কি করে? অ্যাজমাকে কন্ট্রোল করে, অ্যাজমা যে ভবিষ্যতে আবার হবে সেটাকে প্রিভেন্ট করবে, নট অনলি দিস, সাম শর্ট অফ কিছুটা কিওরও করে। বিশেষ করে বাচ্চাদের অ্যাজমা যদি ঠিকমতো ভাবে ট্রিটমেন্ট করা হয়, বড় হয়ে দেখা যায় যে তাদের অ্যাজমার প্রকোপটা অনেকটা কমেও যায়। আচ্ছা আচ্ছা, আর সাথে যে ড্রাগগুলোর আমি নাম বললো, সেই ড্রাগগুলো হচ্ছে সাপোর্টিভ ড্রাগ হিসেবে অ্যাজমাতে ট্রিটমেন্ট করা হয়। এবং অ্যাজমার প্রিসিপিটেটিং ফ্যাক্টর আমরা বলি সাইনোসাইটিস একটা অনেক সময়, সেক্ষেত্রে নাকেও আমরা স্টেরয়েড ব্যবহার করে থাকি। স্টেরয়েড স্প্রে কিনতে পাওয়া যায়, সেই স্প্রেগুলো আমরা দিই। যদি এই ওষুধগুলো যদি আমরা ঠিক মতো যদি ব্যবহার করি, তাহলে রোগীগুলো ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে, অনেক রোগী আমাদের কাছে আসে স্টেরয়েড ইনহেলার নিচ্ছে, বাট সে ভালো হচ্ছে না। এইটা আমি মনে করি এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডাক্তারদের ব্যর্থতা, আমাদের ফার্মেসিস্ট তাদের ব্যর্থতা। প্রশ্ন হচ্ছে যে সারা বিশ্বে ফার্মেসিতে বসে থাকেন ফার্মেসিস্ট, আর আমাদের দেশে বাংলাদেশে বসে থাকে যে যার সাথে এই মেডিকেল যে ফার্মেসির সাথে কোনো সম্পর্কযুক্ত নেই। তা আমার নিয়ম হচ্ছে, আমি যখন একটা ইনহেলার ব্যবহার করব, আমার পেশেন্টকে যখন আমি দিব, ফার্মেসিস্টের দায়িত্ব হচ্ছে হাউ টু ইউজ, তাকে শিখিয়ে দিতে হয়। কারণ আমরা অ্যাজমা ইনহেলার প্রত্যেকটা রোগী বলে আমি কিন্তু ইউজ করতে পারি, কারণ চাপ দিচ্ছে, গ্যাস বেড়ে যাচ্ছে, সে মনে করে যে এটি আমার ইউজ করা। তা নয়, অ্যাজমার ইনহেলার যদি আমরা ইউজ করি, আমি যদি আমার 100 জন ছাত্রকেও যদি করতে দেই, আমি বলতে পারি যে পরীক্ষা নিয়ে আমরা দেখেছি যে 10 জনই ঠিকমতো করতে পারে, বাকিদের ঠিকমতো হয় না। ভেরি ডিফিকাল্ট অ্যাজমা ইনহেলারটা ইউজ করা। অথবা সে যারা পারে না তাদের জন্য আমরা বলি কতগুলো ক্যাপসুল পাওয়া যায়, ক্যাপসুলটাকে টেরে কোজিহেলার বা ইহেলার হিসেবে ওগুলোকে মুখে টান দিয়ে ব্যবহার করা যায়। তো এইগুলো হচ্ছে আমাদের ডাক্তারদের কাজ হচ্ছে, রোগীকে যদি আমরা ইউজ করা প্র্যাকটিস করে শিখিয়ে দিই, তখন কিন্তু এই রোগীগুলোতে ইনহেলারে রেসপন্স করে। আদারওয়াইজ দেখা যায় যে রেসপন্স করে না, তারা তখন বাকি ড্রাগগুলোতে চলে যায় একটা অংশ। আর একটা প্রবলেম হয়ে যায়, রোগীগুলো আমাদের কাছে যখন অ্যাজমা নিয়ে যখন আমরা আসি, আমরা একুট এক্সারসাইজের সময় অনেক সময় একটা শর্ট কোর্স স্টেরয়েড দিই, আচ্ছা 5 থেকে 7 দিনের দিয়ে থাকি। রোগীরা দেখে যে স্টেরয়েডের দাম হচ্ছে, একটা কর্টান ট্যাবলেটের দাম হচ্ছে বা ডেল্টাসনের দাম হচ্ছে মাত্র 1 টাকা 2 টাকা, আর ইনহেলারের দাম হচ্ছে আমার 800 টাকা। তো 800 টাকা নিয়ে ইনহেলার খরচ করবো না, আমি 2 টাকা ওষুধে ভালো থাকবো, সে করে ওষুধটা খাওয়া শুরু করে। এবং নট অনলি দিস, আমরা প্রায় আমি এই সপ্তাহ পেয়েছি শুধু স্টেরয়েড নেওয়ার জন্য, যেটা হচ্ছে তারা বিভিন্ন আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ওষুধগুলো যে নেন, প্লাস টোটকা নেন বিভিন্ন, তাদের মধ্যে সেই স্টেরয়েডগুলো থাকে। স্টেরয়েডগুলো থাকার জন্য এটা হয় কি, তারা দেখছেন যে আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি, ভিজিট দিচ্ছি, ওষুধ নিচ্ছি, আমার মাসে খরচ পড়ে যাচ্ছে কয় হাজার টাকা, আর আমি যখন এগুলো নিচ্ছি আমার 200 টাকা 100 টাকার ট্রিটমেন্টে আমার অ্যাজমা ভালো হয়ে যাচ্ছে, এবং কোনো রকম ইনভেস্টিগেশন করতে হচ্ছে না। প্রবলেম যেটা কি হচ্ছে, আমরা যেটা পাচ্ছি অ্যাড্রেনাল কুশিং, আইটোজেনিক কুশিং ডেভেলপ করে যাচ্ছে। তো আইটোজেনিক কুশিং ডেভেলপ করলে আমি রোগীদেরকে সহজ ভাষায় বোঝাই, এই ওষুধটা স্টেরয়েড হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে কোরবানির গরু মোটা তাজা করা হয়। তার মানে আপনি কোরবানির গরুর মতো মোটা তাজা হয়ে গিয়েছেন, এবং ওই গরুগুলো দেখেন বিক্রি করতে না পারলে রোগীগুলো কিন্তু মারা যাচ্ছে। তার মানে এই রোগীগুলো একসময় শখ করে স্টেরয়েড খেত,
যখন আইটোজেনিক কুশিং ডেভেলপ করে গিয়ে অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে যায়, তখন তাকে জীবন রক্ষা করার জন্য তাকে স্টেরয়েড খেতে হচ্ছে। এবং এই স্টেরয়েডগুলো কিন্তু লাইফ লং তখন তাকে কন্টিনিউ করতে হয় বেঁচে থাকার জন্য। এই স্টেরয়েডটা যখনই আপনি খাচ্ছেন, অস্থিগুলো তখন দুর্বল হয়ে যায়, ফ্র্যাকচার ডেভেলপ করে। এই ওষুধগুলোর জন্য কি হয়, স্টেরয়েডের জন্য একটা লং টার্মে গিয়ে ডায়াবেটিস ডেভেলপ করে। এই স্টেরয়েডগুলোর জন্য যে জিনিসটা হয় আপনার, যে জিনিসগুলো হচ্ছে আপনার ব্লাড প্রেশার ডেভেলপ করছে, তার মানে লট অফ কমপ্লিকেশন আপনি ডেভেলপ করছেন। আপনি কিন্তু ছোট একটা জিনিস থেকে যেটা ঠিক মতো ট্রিটমেন্ট করলে আপনি ভালো হয়ে যেতেন, আপনি কিন্তু আজীবনের জন্য একটা খুব কঠিন একটা রোগের মধ্যে আপনি পড়ে গেলেন এবং নিজের জীবনটাকে বিপন্ন করে দিলেন। আর একটা আমরা বলে থাকি ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। যাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো কনস্ট্রেন্ট নেই, আমরা বলে থাকি যে ভ্যাকসিন ইজ মাস্ট। স্যার, এই যে ভ্যাকসিনের কথা আমরা বলছি, ভ্যাকসিনগুলো আসলে কিসের কারণে দেব? অ্যাজমা নাকি নিউমোনিয়া নাকি শ্বাসতন্ত্রের যে কোনো প্রদাহজনিত জটিলতা? আচ্ছা, এখানে দুটো ভ্যাকসিনের কথা আমরা বলি। যদি শ্বাসের ভ্যাকসিন বলি, তাহলে একটা হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন, আর একটা আমরা বলি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন। তো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন শ্বাসেরটার ক্ষেত্রে আমি আসি, এটা একটু দাম বেশি। দুটো ভ্যাকসিন পাওয়া যায়, আমরা বলে থাকি যে বাজারে যেটা অ্যাভেলেবল, নাম দিয়ে আমি বলি রোগীদের জন্য সুবিধা হবে। একটা পাওয়া যায় প্রিভেনার 13 পাওয়া যায়, আরেকটা হচ্ছে নিউভ্যাক্স 23 পাওয়া যায়, বা ইনভেনার নামে পাওয়া যায়। তো 13 একটা হচ্ছে জীবনে একবার দিতে হয়, আরেকটা হচ্ছে 5 বছর পর পর দিতে হয়। কারা দিতে পারে? সিডিসি আমরা বলে থাকি। সিডিসি হচ্ছে ডিজিজকে কন্ট্রোল করে থাকে, সারা অ্যাটলান্টাতে তাদের অফিস, সারা বিশ্বকে কন্ট্রোল করে সিডিসি। তাদের রিকমেন্ডেশন হচ্ছে 5 বছরের নিচে যত বাচ্চা থাকে তাদেরকে ভ্যাকসিনটা করা উচিত নিউমোনিয়া। এবং 100 বলতো 65, এখন সেটাকে কমিয়ে এনে বলা হচ্ছে 50। তাহলে 50-এর উপরে যাদের বয়স আর 5-এর নিচে যাদের বয়স, তাদের নিউমোনিয়ার ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত। এবং এটা 1 বছর নিলে আপনি 5 বছর পর পর, আর ইনভেনার বা প্রিভেনার যে 13, এটা জীবনে একবার নিলে হয়ে যাচ্ছে। এবং এই দুটার মাঝখানে সাধারণত আমরা 8 সপ্তাহ গ্যাপ দিয়ে থাকি নাম্বার, এটা আমাদের দিয়ে দিলে হয়ে যায়। আর ইন বিটুইন যারা, তাদের ক্ষেত্রে কি দিব না? হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি। যদি তাদের শ্বাসজনিত রোগ থাকে, যেগুলো আমি অলরেডি বলে ফেললাম, যদি হৃদরোগ থেকে থাকে, যদি কিডনি রোগ থেকে থাকে, যদি লিভারের রোগ থেকে থাকে, দ্য মোর প্রোন টু ডেভেলপ এনি ইনফেকশন। নট অনলি দিস, এখন কিন্তু বিভিন্ন রকম গিরায় ব্যথা বাড়ছে, যেটা আমরা এসিলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগগুলোতেও কিন্তু ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আমাদের এই যে রোগগুলো যেটা বাড়ছে, যারা ইমিউন সাপ্রেস, নট অনলি দিস, এই সেভি রোগীর সংখ্যাও কিন্তু আমাদের দেশে অনেক বেড়ে যাচ্ছে। তো এই রোগীগুলোকেও আমরা যদি আপনার 5 থেকে 50-এর মধ্যে থাকে, তাদেরকেও আমরা এটা দিতে বলবো। আর নেক্সট হচ্ছে যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা হচ্ছে আসলে 6 মাস মানে পরে বলা হয়, বা কেউ বলে 6 সপ্তাহ পরে, যে কোনো সময় এটা দেওয়া যায়। এবং হচ্ছে জীবনে যদি প্রথমবার দেন, বলা হয়ে থাকে যে একটু 4 উইকস অ্যাপার্টে একবার দিয়ে তারপরে বছরে একবার দিলে হয়ে যায়। সাধারণত এটা সেপ্টেম্বর অক্টোবর এই মাসটা হচ্ছে অ্যাপ্রুভেড টাইম এটা দেওয়ার সময়। এগুলো দিলে যে জিনিসটা হয়, আপনার ওই ভাইরাল যে ইনফ্লুগুলো, সিজনাল ফ্লুগুলো কমে যায়। কমে গেলে এই অ্যাজমা থেকে সিওপিডি এক্সাজারেশনগুলো কমে যায়। এবং এই অ্যাজমার পরে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, সেই সেকেন্ডারি ইনফেকশনের পরিমাণটা কমে যায়। তার মানে চিকিৎসার জনিত যে ব্যয়, পরের যে ব্যয়, মানে টিকাটা দেওয়ার জন্য খরচটাকে মনে হয় অনেক খরচ, কিন্তু টিকাটা দিলাম মানে আমি ডাক্তারের চেম্বার প্লাস ওষুধ থেকে দূরে থাকতে পারলাম। এবং তাদের কিন্তু এই যে যারা বললেন, যে একজন ভাই বললেন আমার ডায়রিয়া হচ্ছে ঘন ঘন, এই শ্বাসপ্রধানের যাদের রোগ থাকে, যাদের অ্যাটোপি থাকে, তাদের কিন্তু প্রতি মাসে মাসেই দেখা যাচ্ছে জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, এবং প্রতি মাসেই তারা চিকিৎসা করছেন, খরচ হচ্ছে। তাতে আমি ভ্যাকসিনটা নিয়ে গেলে তার হবে না যে তা না, দেখা গেল যে প্রতি মাস হচ্ছে অনেক ফ্রিকোয়েন্সিটা কমে যায়, যেটা খরচ শুধু না, খরচ তো কমবেই, এই প্রত্যেকটা রোগের পরে কিন্তু বডির কিছু ক্ষতি হয়, এই ক্ষতি থেকেও কিন্তু আমি কিন্তু ওভারকাম করতে পারি। আসলে মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য যে যাদের একটু ইমিউনিটি কম, যাদের বিভিন্ন ধরনের রোগ হবার প্রবণতা রয়েছে, তারা প্রত্যেকে যদি 2টো ভ্যাকসিন দিয়ে দেয়, তাহলে হয়তো বা কিছুটা মাত্রায় কমিয়ে আনা সম্ভব এই রোগগুলোকে। স্যার, আরো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিয়ে কথা বলবো, আলোচনা করবো সিওপিডি নিয়ে, এবং আপনি বলছিলেন স্কিনে বা চর্মে বিভিন্ন ধরনের রোগগুলো বাড়ছে শীতকালে। এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে, জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের প্রদাহগুলো নিয়ে, অ্যাজমা, তারপরে নিউমোনিয়া। একটু আসতে চাই যে অন্যতম একটি জটিলতা সিওপিডি, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগটা আসলে কি, সাধারণত কারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এবং কি কারণে হয়? ধন্যবাদ। আপনি বয়স বাড়ার সাথে সাথে আমরা বলি লাংসের যে ক্যাপাসিটি যেটা, সেটা কমে যেতে থাকে।
যে 25 পর্যন্ত বলা হয় যে লাংস বিল্ড আপ করতে থাকে, 25-এর পরই ধীরে ধীরে লাংস ডিকে করতে থাকে। যেমন একটা 25 বছরের ছেলে বা 30 বছরের লোকও যেভাবে 7-8 তলা 5 তলা উঠে যাবে, যদি একটা 40 বছরের লোক বা 50 বছরের লোক সে কিন্তু পারবে না, কি 2 তলা 3 তলা উঠে কিন্তু হাঁপাবে, তার লাংসে তার ক্যাপাসিটি কমতে হয়। এটা হচ্ছে সাধারণ জিনিস। যদি আমি স্মোক করি, সেইটা যতটুকু পরিমাণে প্রতি বছর লাংসের ক্যাপাসিটি কমতে থাকে, আমরা বলি যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বলি বা FeV1 যেটা কমে যেতে থাকে, সেই পরিমাণটাকে আরো 2.5 গুণ পর্যন্ত এটা কমে যেতে থাকে। আচ্ছা। 2.5 গুণ নরমালি কমে থাকে 20 থেকে 30, এটা 70 থেকে 80 পর্যন্ত ইয়ারলি কমে যেতে থাকে। তো যদি কমে যায় তাহলে দেখা যায় যে এটা অগমেন্ট করতেছে, মানে ন্যাচারাল যা কমবে তার থেকে 3-4 গুণ পর্যন্ত এটা কমে যেতে পারে স্মোকিং করলে। তার একটা স্মোকিং। নাম্বার 2 হচ্ছে আমরা বলি বায়োমাস ফুয়েল। বায়োমাস ফুয়েলটা কি জিনিস? আপনি গোবর দিয়ে দেখবেন যে গ্রামে রান্না করছে, তো গোবর দিয়ে যে রান্না করে এটাকে বলা হয় বায়োমাস। তার মানে এই যে বায়োমাসে যারা রান্না করে, আমার মা বোনরা যারা রান্না করছেন, বিশেষ করে যদি দেখা যায় যে বদ্ধ যদি রান্নাঘর থাকে, খোলা থাকলে ক্ষতিটা কম হয়, চারপাশে যদি খোলা থাকে, শুধু যদি ছাদ দেওয়া থাকে, আর যদি আপনার মানে একদিক বা দুদিক আটকানো বাকিটা খোলা যদি রাখা হয়, তাহলে তাদের ক্ষতিটা কম হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি দেখেন আমাদের বিশেষ করে ফার্ম গেটে আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে আপনার কি অবস্থা। এরপরে কাশি দিলে নাক থেকে দেখবেন যে কালো কালো কপ বেরোচ্ছে। তার মানে সেই যে ধুলাবালি, সেই জিনিসটা। সাথে কিছু আমাদের অকুপেশনাল ব্যাপার থাকে যেগুলোকে রেসপিরেটরি ট্র্যাক্টকে ইরিটেট করে। এই রোগ যখন থাকে, সাথে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, তাদের সিওপিডিটা অনেক বেড়ে। সিওপিডি আর অ্যাজমার মধ্যে পার্থক্য হচ্ছে কি, অ্যাজমা শুরুতে থাকে রিভার্সেবল, মানে আমি বারবার বলছিলাম যে ট্রিটমেন্ট স্টেরয়েড দিলে ভালো হয়ে যায়। আর সিওপিডি হচ্ছে ক্রনিক প্রোগ্রেসিভ একটা রোগ, ধীরে ধীরে লাংসটাকে ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকে। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে, মেইন চিকিৎসাটা হচ্ছে কি, স্মোকিংটা প্রিভেন্ট করে দিতে হবে। স্মোকিং আপনাকে বন্ধ করতেই হবে। স্মোকিং যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু সিওপিডি ভালো হবে না। নাম্বার 1 কি করণীয়? এখন ট্রিটমেন্ট আমরা ডায়াগনোসিস করার জন্য মেইন হচ্ছে হিস্ট্রিটা আসলে মেইন ইম্পর্টেন্ট। সাথে আমরা কিছু পরীক্ষা অনেক সময় করে থাকি, স্পারোমেট্রি করে থাকি। এখন সিগারেটের যে অন্যান্য কমপ্লিকেশনগুলো থাকে, সিওপিডি রোগীগুলো সেই একই কমপ্লিকেশন থাকতে পারে, যেমন ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে সব কিছু। এখন সিওপিডি কেন আমি ট্রিটমেন্ট করব? সিওপিডি ট্রিটমেন্ট আমি এই জন্য করব যে শুরুতে অনেকে থাকে শুধু স্মোকার্স কাপ, দেখা যায় খুব একটু কাশি হচ্ছে, অনেক রোগীর ওষুধ দিতে চান না, ওই সে আগে বললাম যে ডক্সিবা এগুলো মন্টিলোকাস এগুলো খেতে থাকেন। সিওপিডিতে মন্টিলোকাসের কোনো রোল নাই, আচ্ছা, টোটালি কোনো রোল নাই, সে খেয়ে যাচ্ছেন তো খেয়ে যাচ্ছে। আমরা এই যে কি কাজ করব, এই ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলোকে প্রেফার করে থাকি। এখন সিওপিডি রোগীগুলোকে আমরা কিছু পরীক্ষা দিয়ে থাকি, দেয়ার স্টেরয়েড রেসপন্ডার নাকি নন রেসপন্ডার। এই রোগীগুলো কিন্তু আমরা কিন্তু আবার স্টেরয়েড দেব না। স্টেরয়েড দিলে তাকে আর উল্টা ক্ষতি হতে পারে। কেন? সিওপিডি রোগী দে আর মোর প্রোন টু ইনফেকশন। আমি স্টেরয়েড যখন মুখে খাচ্ছি, আমি বললাম যে ইনফেকশন থেকে শুরু করে অনেক রোগ হয়, লাংসে যখন আমি দিচ্ছি তখনই কিন্তু সে কিন্তু একটি ইনফেকশনকে প্রভোগ করতে পারে। তো সিওপিডি রোগীকে যখন আমি স্টেরয়েড দিব, তাহলে লাংসে কিন্তু তাদের একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে থাকে, যেটা অ্যাজমাতে থাকে না। তো ক্ষতি যখন হয়ে যায়, ওই জায়গাতে সেকেন্ডারি ইনফেকশনের সংখ্যাটা অনেক বেড়ে যায়। তাহলে আমরা কাজ করে থাকি, যখন সিওপিডি রোগী আসে, আমরা ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রি প্লাস স্পারোমেট্রি বলি একটা ফু দিয়ে একটা পরীক্ষা করা হয়, করে দেখি যে FeV1টা কমে যাচ্ছে কিনা। যদি কমে যায় আমরা তখন একটা দেখি, সাথে একটা রিভার্সিবিলিটি টেস্ট করি। যদি রিভার্সিবিলিটিটা না থাকে, যেটাকে বলে থাকি মেডিকেল টার্মে 15%, অথবা যদি বলি 400 ml, আবার কোনো কোনো ক্ষেত্রে 200 ml বলা হয়, আমরা যদি গোল্ড গাইডলাইনকে ফলো করি, তাহলে এইটা যদি থাকে তখন বলি আমরা রিভার্সিবিলিটি আছে। যদি থাকে আমি স্টেরয়েড অ্যাড করব, যদি না থাকে তাহলে আমি অ্যান্টিকোলিনার্জিক, আর একটু যদি বেশি হয় তাহলে আমরা সহজ ভাষায় বলে থাকি লাবালামা। দ্যাট মিনস হচ্ছে লং অ্যাক্টিং অ্যান্টি মাসকার্জিক ড্রাগ এবং লং অ্যাক্টিং এন্টি, মানে যেটা বললাম বিটা অ্যাগনিস্ট, যেটা আমি অ্যাজমার ক্ষেত্রে বললাম, এই দুটো আমরা একসাথে অ্যাড করে দিয়ে ইনহেলারটা দিয়ে থাকি। যদি তার ইনফেকশন হয় তখন ইনফেকশন ওষুধ করব। যদি তার আপনার যদি মনে করে থেকে শ্বাসকষ্ট হচ্ছে, তাকেও নেবুলাইজ করা যেতে পারে। যদি আপনার এই রোগীগুলোকে ভ্যাকসিনের প্রশ্ন থাকবে, কারণ ভ্যাকসিন যখনই আমি দিচ্ছি তার ওই বললাম যে ইনফেকশন সিওপিডিকে এক্সাজারেট করে দিচ্ছে, তার মানে এই রোগীগুলোকে আরো বেশি ভ্যাকসিন করাটা হচ্ছে ম্যান্ডেটরি। শুধু তাই নয়, যদি সিওপিডি আমি ট্রিটমেন্ট না করি তাহলে কি হতে পারে? সিওপিডি যদি ট্রিটমেন্ট না করি, একটা সময় পর্যায়ে গিয়ে যে জিনিসটা হয়, লাংসের মধ্যে কতগুলো বুলা তৈরি হয়ে যায়, বত ফলস ক্যাভিটির মতো হয়ে যায় লাংসে। এগুলো আমরা যখন এয়ারের উপরে যখন উঠি, এগুলো ফেটে গিয়ে লাংসে নিউমোথ্রাক্স করতে পারে। সিওপিডির জন্য আপনি মানে লাংসের মধ্যে বাতাস এসে মারাও পর্যন্ত যেতে পারেন। নেক্সট হচ্ছে আপনার এটা হার্টকে ধরে যায়, রাইট হার্ট ফেলিওর হয়ে যায়। তার মানে পায়ে দেখা যাচ্ছে যে পানি আসতেছে, আমার গলা ফুলে যাচ্ছে, মুখ পেটে পানি চলে আসতেছে, লিভারটা বড় হয়ে যাচ্ছে, পেইন হচ্ছে, রাতে ঘুমাতে পারে না শ্বাসকষ্টের জন্য, তাহলে এই রোগগুলো হয়ে যায়। আর স্মোকিংয়ের জন্য তো বডির বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়, ফুসফুস থেকে শুরু করে প্যানক্রিয়াস, ইউরিনারি ব্লাডার, লট অফ ক্যান্সার। শুধু তাই নয়, মুখের ক্যান্সার, মানে সিগারেট তো একটা, মানে আমি যদি বলি ক্যান্সার একটা বিশাল বড় কারণ। তো সেক্ষেত্রে প্রথম কাজ হবে আপনাকে স্মোকিং বন্ধ করে দিতে হবে। এবং আপনাকে যারা সিওপিডিতে আক্রান্ত, যারা যখন বাইরে বের হবেন
তখন আপনাকে অবশ্যই আপনাকে মাস্ক পরে নিতে হবে। আপনি খেয়াল করে দেখেন কোভিডের সময় আমরা সবাই মাস্ক পরতাম, ওই সময় আমরা কিন্তু কোনো নিউমোনিয়া রোগী খুব কম পেতাম কোভিড ছাড়া। ওই সময় কিন্তু অ্যাজমা রোগী আমরা খুব কম পেতাম, আমরা কিন্তু সিওপিডি রোগীর এক্সাজারেশন হতে খুব কম পেতাম। কারণ কিন্তু মাস্ক মানে ধুলাবালি প্লাস বাইরের ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য এইগুলো কিন্তু এক্সাজারেটিং ফ্যাক্টর। তাহলে আমরা এগুলো সবসময় মাস্ক পরতে হবে, আমাকে ভ্যাকসিনটা নিতে হবে, হেলদি খাবার খেতে হবে, মানে আমরা বলি যে ফ্রেশ ভেজিটেবল যেগুলো থেকে শুরু করে ফ্রেশ ফ্রুটস এগুলো খেতে হবে, তাহলে এগুলো রোগ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমাকে প্রিভেন্ট করতে হবে। এবং স্যার প্রিভেনশনের ব্যাপারে আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে কোভিডের সময় আমরা যেমন করে মাস্ক ব্যবহার করতাম, ওই প্রবণতাটা আমাদের অনেক মাত্রায় কমে গেছে, কিন্তু সেটা বাড়ানোটা অত্যন্ত জরুরি শুধুমাত্র নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের স্বাস্থ্যতন্ত্রকে সুস্থ রাখার জন্য। স্যার একটু কথা বলবো যে প্রায় শেষের দিকে আছি, ছোট করে শুনবো যে এই যে চর্মরোগের কথা বলছিলেন, ফাঙ্গাল ইনফেকশন কিংবা স্ক্যাবিস এবছর অন্যান্য বছরের তুলনায় অতীব মাত্রায় বেড়ে গিয়েছে। আসলে বেড়ে গেল কেন, বা আমরা কি নিয়ন্ত্রণ করতে পারছি না? না, ধন্যবাদ। প্রথম হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনটা আসলে এটা অ্যালার্মিং। আমরা যে যেটা টিনিয়াসিস বলি, যেটা বা বাংলা ভাষায় বলে থাকি দাউদ বলে থাকি, অথবা রিং ওয়ার্ম বলে থাকি, যে রিং এর মতো দেখা যায় লাল হচ্ছে, এটা প্রচন্ড একটা ছোঁয়াচে একটা রোগ, যারা আমরা হাইজিন যদি মেনটেন না করি তাহলে এটা কিন্তু একজন থেকে একজন ছড়াবে। বাংলাদেশের সবচেয়ে যেটা অ্যালার্মিং, যেটা কনভেনশনাল যে ড্রাগগুলো আমরা ইউজ করতাম, যেটা হচ্ছে আমরা ফ্লুকোনাজল, তার টার্বিনাফিন, এই ড্রাগগুলোর দামও কম্পারেটিভলি কম, এই ড্রাগগুলো কিন্তু সব রেজিস্ট্যান্স হয়ে গেছে। একমাত্র এখানে কিছুটা কাজ করে ইট্রাকোনাজল এন্ড ভরিকোনাজল। তো দুটো ড্রাগই এক্সপেন্সিভ, বিশেষ করে ভরিকোনাজল অনেক এক্সপেন্সিভ, এবং এটা খুব খাওয়াটা যখন আমরা রোগীদেরকে দিই ভেরি টক্সিক, মানে রোগী টলারেট করতে পারে না অনেকে। এবং শুধু তাই নয়, আমাদের এখানে দেখা যায় যে লম্বা সময় ধরে কন্টিনিউ করতে হচ্ছে, 2 মাসের বেশি পর্যন্ত বা 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হচ্ছে, এবং স্টাডিতে দেখা গিয়েছে 2 মাসের বেশি ইউজ করতে হয়। শুধু তাই নয়, কখন কোনো ক্ষেত্রে আমাদের দুটো ড্রাগকেও একসাথে ইউজ করতে হয়, মানে এটা ভয়াবহ আকার ধারণ করেছে। যদি এটা নিয়ন্ত্রণ না করা যায়, আমাদের বলবো যে টিনিয়াসিস আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল একটা অর্থনৈতিক বার্ডেনের প্রশ্ন হয়ে যাচ্ছে। কারণ কি, একটা ফ্যামিলিতে একজনের টিনিয়াসিস হলো মানে 6 জন কিন্তু আমার আক্রান্ত হয়ে যাবে। একটা ভরিকোনাজলের দাম হচ্ছে প্রায় 100-200 টাকা দাম পড়ে যাচ্ছে। তো আমার এইটা যে গরিব রিক্সা চালায়, তার জন্য যদি এইটার জন্য আমার যদি মাসে যদি 6000 টাকা ওষুধ লাগে, 5 জন যদি আক্রান্ত হয় কেমন করে হবে, মানে একটা ভয়াবহ আকার ধারণ করে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্ক্যাবিসটা বাড়ছে। এই জন্য আপনি যদি দেখেন যারা কমন ভাবে থাকে, যেমন আমরা যদি ধরি জেলখানা যারা থাকেন তারা, প্লাস যারা মাদ্রাসাতে যারা পড়েন বা ছোট ছোট বাচ্চারা যারা একসাথে থাকেন, একজনের হয়ে যাওয়া মানে কিন্তু সবার হয়ে যাবে। শুধু তাই না, ফ্যামিলিতে যদি একজন আক্রান্ত হন সবাই আক্রান্ত হয়ে যাবে। স্যার এই যে প্রত্যেকে আক্রান্ত হচ্ছে, একদম শেষ প্রান্তে আছে, ছোট্ট করে শুনবো যে আসলে প্রতিরোধে আমাদের করণীয় কি এই সমস্ত চর্মরোগগুলো? প্রথম হচ্ছে যে আমাদের হাইজিন, আমাদের রিপিটেড হ্যান্ড ওয়াশ, এবং যারা আক্রান্ত তাদেরকে নিজেদেরকে আইসোলেট করা। আপনাদের এই যে বিশেষ করে আন্ডারক্লথ থেকে শুরু করে এই কাপড়গুলো যেন কমন শেয়ারিং না করা। যারা আক্রান্ত হবে তাদেরকে প্রম্পট তাদের চিকিৎসার ব্যবস্থা করা। শুরুতে চিকিৎসা করলে যে কম ওষুধের প্রয়োজন হয়, কম সাইড এফেক্ট হয়, কম খরচ হয়, সেটা আমরা তখনই করি বাংলাদেশিরা যখন এটা চরম আকার ধারণ করে, তখন করি। শুরুতে দেখা যাচ্ছে যে আমার যদি স্ক্যাবিসের জন্য শুধু একটু লোশন দিলে কিন্তু আমার চলে যাচ্ছে, পরে দেখা যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে যায় আমাদের বলি যেটাকে নরিজেন স্ক্যাবিসের মতো হয়ে যায়, মুখে ওষুধ পর্যন্ত খেতে হয়। আবার শুধু তাই না, সেকেন্ডারি একটা ইনফেকশন ডেভেলপ করে যায়। স্ক্যাবিস থেকে সেকেন্ডারি ইনফেকশন যদি ডেভেলপ করে, যেটাকে বলি স্ট্রেপ্টোককাল ইনফেকশন যদি ডেভেলপ করে যায়, তাহলে কিডনি পর্যন্ত ধরে গিয়ে আমার ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ না করি। আর্লি স্টেজে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত কর্তব্য। এবং প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্যে আপনার কথা রেস ধরে বলতে চাই যে কোনো ধরনের স্কিনের জটিলতা হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের প্রতি আস্থা রেখে চিকিৎসকের দেওয়া মেডিসিনগুলো সঠিকভাবে খাওয়াটা অত্যন্ত জরুরি। স্যার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজের একটুখানি সচেতন হয়ে জীবনযাত্রার মানে পরিবর্তন নিয়ে আসি, পরিবর্তন আনি আমাদের খাদ্যাভ্যাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।